ধনী হওয়ার গোপন রহস্য কি? কেন কিছু মানুষ জীবনভর আয় করার পরেও নিঃস্ব থাকে আর কিছু মানুষ সীমিত আয় করা থেকেও ধনী হয়ে ওঠে? প্রাচীন ব্যাবিলনের দেওয়ালে খোদাই করা সেই জ্ঞান আজও টিকে আছে, যা হাজার হাজার বছর আগে মানুষকে ধনী করেছিল। আজও পারে আপনার জীবন বিপ্লব ঘটাতে। এটা কোনো গল্প কাহিনী নয়, এটা এমন একটা সত্য যা শতাব্দীর পর শতাব্দী ধরে এখনো পরীক্ষিত আছে। এটা এমন একটি অর্থনৈতিক দর্শন যা আপনার ব্যাংক ব্যালেন্স, মানসিক শান্তি, ভবিষ্যৎ সবকিছুই বদলে দিতে পারে। আজকে আমরা জানবো সেই লোকটার কথা যার নাম ব্যাবিলনের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা, আর্কাড, দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন বইটা সম্পর্কে। আপনি তৈরি তো তৈরি হন, কারণ এই ভিডিও শেষ হলে আপনার টাকার প্রতি দৃষ্টিভঙ্গি আর কখনো আগের মতো থাকবে না। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। ব্যাবিলন একটি প্রাচীন শহর যেখানে জ্ঞানের চাবিকাঠি ছিল হাতে গোনা কিছু মানুষের কাছে। সেই মানুষদের মধ্যে একজন ছিল আর্কাড, ব্যাবিলনের ধনকুবের। আজকের এই ব্যস্ত আর টালমাটাল অর্থনৈতিক জীবনে আমরা যদি ব্যাবিলনের সে শিক্ষাগুলো অনুসরণ করতে পারি, তাহলে আমাদের ভাগ্য বদলে যেতে পারে। জর্জেস ক্লাসনের এই বইটি ধন অর্জন ও সঞ্চয়ের 7টি মূলনীতিকে কেন্দ্র করে সমস্ত বইটি লেখা হয়েছে। বইটি গল্প আকারে হলেও প্রতিটি অধ্যায় লুকিয়ে আছে গভীর জ্ঞান, বাণী ও বিচক্ষণতা। সমস্ত বইটা আমরা দেখার চেষ্টা করি। চলুন। 1. স্টার্ট দে পার্টস অফ ফ্যাটেনিং, অর্থাৎ আগে সঞ্চয় করো। আর্থিক সাফল্যের প্রথম ধাপ হচ্ছে নিজের পার্টস অর্থাৎ অর্থ ভাণ্ডারকে মোটা করা, আর এই কাজটি শুরু হয় সঞ্চয়ের মাধ্যমে। জর্জাস ক্লাসন তার বই দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন এর একটা মূলনীতি দিয়ে আমাদের মনে করিয়ে দেন, আয়ের একটি নির্দিষ্ট অংশ নিজের কাছে রেখে দিতে হবে, আর সেটি আমাদের ভবিষ্যতের ভিত্তি করবে। আর্কাড বলেন, এ পার্ট অফ অল ভ্যালু ইউ আর্ন ইজ ইয়োর্স টু কিপ, অর্থাৎ আপনি যা আয় করছেন তার পুরোটাই যেন খরচ করে ফেলবেন না, বরং তার 10% যেন অপরিবর্তনীয় বা সঞ্চয় হিসাবে সংরক্ষিত করতে পারেন। এই নীতি আমাদের শেখায় অর্থ ব্যবস্থার একটা সহজ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আয় যতই কম হোক না কেন সঞ্চয় করা সম্ভব। বাস্তবে আমরা প্রায়শই এমন চিন্তা করি আমরা ইনকাম কম করি, কিন্তু কিভাবে সঞ্চয় করব। কিন্তু এই যুক্তি দিয়ে আমাদের সারা জীবন সঞ্চয়হীনভাবেই কেটে যায়। আর্কাড শেখান আমাদের প্রথম কাজ হবে নিজের উপার্জন থেকে নিজেকে দেওয়া, অর্থাৎ পে ইয়োর সেলফ, মানে নিজের ভবিষ্যতের জন্য কিছু রেখে দেওয়া। এটি হতে পারে মাসিক আয়ের 10% কিংবা যে কোনো নির্ধারিত অংশ বা মূল্য কত হচ্ছে এই অর্থ খরচের বাইরে থাকবে এবং ধীরে ধীরে তা তোমার মূলধন হিসেবে হয়ে উঠবে। এই নিয়ম যদি নিয়মানুবর্তিকভাবে অনুসরণ করা যায়, তবে তা প্রথমে ছোট আকারে অভ্যাসে পরিণত হবে এবং পরে একটা অর্থনৈতিক স্বাধীনতার ভিত্তি হিসাবে কাজ করবে। কারণ একবার সঞ্চয় শুরু হলে মানুষ ধীরে ধীরে খরচ নিয়ন্ত্রণ করতে শেখে, বিনিয়োগে আগ্রহী হয় এবং ভবিষ্যতের নিরাপত্তা সম্পর্কে সচেতন হয়। এই নীতি গভীর রয়েছে আত্মনিয়ন্ত্রণ, ভবিষ্যতের চিন্তার দর্শন। সঞ্চয় একটা প্রতিজ্ঞার মতো, নিজের সাথে করা একটা নীরব চুক্তি, যেখানে আপনি বলেন, আমি শুধু আজকের কথা ভাবব না, আমি আমার আগামীতেও মূল্য দিচ্ছি। আরেকটা দিক বিবেচ্য বিষয় হলো এই সঞ্চয় অর্থ যেন খরচ না হয়ে যায় কোনো অপ্রয়োজনীয় বিষয়ে। এটা সম্পূর্ণ আলাদা করে রাখতে হবে। একে আলাদা করে রাখার জন্য আলাদা অ্যাকাউন্ট বা কোনো খরচ বা অযোগ্য কোনো জায়গা রাখা যেতে পারে, কারণ মানুষের স্বভাব এমন, যদি হাতে থাকে তা খরচ করতেই হবে। তা আর্কাইডের এই নীতি শুধু টাকার কথাই বলে না, বরং এটা একটা মানসিক ও আচরণের পরিবর্তনের কথা, যা সময়ের সাথে সাথে ধন সম্পদ তৈরি করতে সাহায্য করে। যদি আমরা খুব সংক্ষেপে এই অধ্যায়টা বলার চেষ্টা করি, তাহলে স্টার্ট দ্য পার্টস অফ ফ্যাটেনিং হলো সেই নীতির নাম যা আমাদের শিক্ষায় অর্থ উপার্জনের চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে সেই অর্থকে ধরে রাখা আর ধীরে ধীরে বাড়ানো। এটি ধনবান হওয়ার যাত্রার প্রথম ধাপ, একটি অনুশীলন যা আমাদের পরবর্তীতে আর্থিক শিক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ও প্রস্তুতি হিসেবে কাজ করে। নাম্বার 2, কন্ট্রোল দ্য এক্সপেন্ডিচার, খরচের নিয়ন্ত্রণ শেখা। কন্ট্রোল দ্য এক্সপেন্ডিচার বা খরচের নিয়ন্ত্রণ শেখা, এই নীতিটি আমাদের শেখায় আজকে সে বেশি নয়, বরং আয়ের ভেতর থেকে খরচ করতে হবে এবং সেটাকে পরিকল্পিতভাবে তার মধ্যে আনতে হবে। মানুষ যখন আয় বাড়ায় তখন তার খরচও স্বাভাবিকভাবে বাড়ে, কিন্তু আর্কাড এই প্রবণতাকে মৌলিক একটা ভুল হিসাবে চিহ্নিত করেছেন। তার মতে প্রত্যেকের প্রয়োজনীয় খরচ
আসল তার আয়ের সমান হয়ে ওঠে না যদি আমরা সচেতনভাবে সেই খরচকে নিয়ন্ত্রণ করি। এই বইতে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বলা আছে, হোয়াট ইজ আস কল আওয়ার নেসেসারি এক্সপেন্স উইল অলওয়েজ গ্রো টু ইকুয়াল আওয়ার ইনকাম আনলেস উই প্রোটেক্ট টু দ্য কন্ট্রারি। অর্থাৎ এই কথা আমাদের স্মরণ করিয়ে দেয় যে মানুষ তার চাহিদার প্রাধান্য দিতে দিতে প্রয়োজনের সংজ্ঞাই বদলে ফেলেছে। যে একসময় বিলাসিতা ছিল, কিছুদিন পরে সেটা প্রয়োজনের মতো মনে হয়। উদাহরণ হিসাবে বলা যায়, মোবাইল ফোন একসময় বিলাসিতা ছিল, কিন্তু এখন তা প্রয়োজনের মতো হয়ে গেছে। কিন্তু একইভাবে দামি ফোন বারবার আপগ্রেড ও অপ্রয়োজনীয় অ্যাপ সাবস্ক্রিপশন কেনা, এগুলো প্রয়োজন না হলেও আমরা কিন্তু সময় না বুঝে এগুলো করে ফেলি। আর্কাইট বলেন, এই খরচগুলোর উপর নিয়ন্ত্রণ না থাকলে সঞ্চয়ের জন্য অর্থ কখনোই অবশিষ্ট থাকবে না। এই নীতিতে বাস্তব প্রয়োগের করার জন্য তিনি কিছু ধাপ অনুসরণ করতে বলেছেন। যেমন একটা মাসিক বাজেট তৈরি করো, যেখানে আয় ও খরচ আলাদা করে লিপিবদ্ধ করা থাকবে। 2, প্রতিটি খরচ থেকে জিজ্ঞাসা করো, এটি কি সত্যি প্রয়োজন ছিল নাকি শুধু ইচ্ছা পূরণের জন্য করা হয়েছে। 3, অনাবশ্যক বা অপ্রয়োজনীয় খরচ চিহ্নিত করো যা থেকে বাদ দেওয়া যায় এবং সেটাকে লিমিটেশন বা সীমিত করা উচিত। 4, অর্থ সঞ্চয়ের জন্য বিকল্প পন্থা খোঁজা, যেখানে অফার, ডিসকাউন্ট অথবা ঘরোয়া সমাধান। এই নীতির মূল দর্শন হচ্ছে আয়ের বারবান্ত্রতা থেকে পিছনে না ছুটে আয়কে যথাসাধ্যভাবে নিয়ন্ত্রণে করে সেটিকে সঞ্চয় ও বিনিয়োগের উপযোগী করে টাকা বের করে আনা। খরচ নিয়ন্ত্রণ মানে কৃপণতা কিন্তু নয়, বরং এটি হচ্ছে অর্থ ব্যবস্থাপনার দক্ষতা। যদি একজন ব্যক্তি তার খরচকে নিয়ন্ত্রণ করতে না পারে, তবে তিনি যতই আয় করুক না কেন কখনোই ধনী হবেন না। কারণ আয় হচ্ছে বাহন, কিন্তু খরচ নিয়ন্ত্রণ হচ্ছে সেই বাহনের ব্রেক, যা না থাকলে আপনি কখনোই গন্তব্যে পৌঁছাতে পারবেন না। কন্ট্রোল দ্য এক্সপেন্ডিচার হলো সেই নীতিগুলো বা আর্থিক স্বাধীনতার ভিত্তি রচনা করে। এটি আমাদের শেখায় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারাই হচ্ছে প্রকৃত বুদ্ধিমত্তা এবং সম্পদের সঠিক ব্যবহার। 3, মেক দ্য গোল্ড মাল্টিপ্লাই, সঞ্চিত অর্থকে কাজে লাগাও। অর্থাৎ আর্কাইট ছিলেন ব্যাবিলনের সবচেয়ে ধনী ব্যক্তি এবং শুধুমাত্র টাকা জমিয়ে রাখাই ধনী হওয়ার পথ নয়, বরং সেই টাকাকে কাজে লাগিয়ে আরও টাকা উপার্জন করা একটা হচ্ছে ওয়ে। এটাই হচ্ছে প্রকৃত আর্থিক বুদ্ধিমত্তা। এই নীতিকে তিনি বলেন মেক দ্য গোল্ড মাল্টিপ্লাই, যার অর্থ হচ্ছে তোমার সঞ্চয়িত অর্থ যেন নিজের মতো করে নতুন আয় তৈরি করতে পারে। আমাদের জীবনে অনেকে সঞ্চয় করি, হয়তো ব্যাংকে জমা রাখি, কিন্তু টাকা যদি অলস অবস্থায় পড়ে থাকে তাহলে তা ধীরে ধীরে তার মূল্য হারায়, অর্থাৎ মুদ্রাস্ফীতির কারণ হয়ে দাঁড়ায়। আর্কাইট এই বিষয়ে বলেন, দ্য গোল্ড ওয়ে সেভ মাস্ট বি পুট টু ওয়ার্ক, it must reproduce itself and multiply like to fall off the field. এ কথার মাধ্যমে তিনি বোঝাতে চান যে সব পশুপালক বা গরু বা ছাগল বাড়িতে নেই প্রজননের মাধ্যমে, তেমনি একটা জ্ঞানী মানুষ তার সঞ্চয়কৃত অর্থকে বিনিয়োগের মাধ্যমে বাড়িয়ে নেয়। এখানে মূল বিষয়টি হলো বিনিয়োগ। টাকা কোথায় বিনিয়োগ করা হবে তা বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে। এটি হতে পারে ব্যবসা, জমি কেনা, অন্যদিকে ইন্টারেস্টে ঋণ দেওয়া। যদি ইসলামিক দৃষ্টিকোণ থেকে সুদ হারাম হয় তাহলে বিষয়টা এড়িয়ে অন্য স্টেপগুলো অনুসরণ করা হবে, অথবা এমন কিছু সম্পদ যার মূল্য সময়ের সাথে সাথে বাড়ে, যেমন শেয়ার বাজার কেনা, রিয়েল এস্টেটসে ইনভেস্ট করা, ইন্টারন্যাশনাল ইনভেস্টিং মার্কেটে ইনভেস্ট করা, ছোট আকারে প্যাসিভ বিজনেস শুরু করা, ল্যান্ড কিনে রাখা, এমন কিছু একটা হতে পারে যেটা আপনার বিচার বিবেচনার উপরে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনাকে রিসার্চ করে বের করতে হবে আপনার সঞ্চিত অর্থ আপনি কোথায় ইনভেস্ট করে সেটা থেকে আবার আপনি আর্নিং করতে পারবেন। তবে বিনিয়োগ করার সময় অবশ্যই ঝুঁকি বিবেচনা রাখতে হবে। আর্কাইডের শিক্ষা দেয় যে একজন বন্ধুকে যেন সে সঞ্চয় করেছিল কিন্তু বিনিয়োগ করেনি। শুধু তিনি বলেন, গোল্ড ইজ এ পার্স is gratifiting to own, but it earn nothing. The earning it can make are the greater than the saving itself. অর্থাৎ টাকা শুধু পকেটে রাখলে শান্তি হতো বা শান্তি দেয়, কিন্তু তা আয় করে না। কিন্তু সেই টাকাকে সঠিক জায়গায় কাজে লাগালে তার আয় হয় আসল সঞ্চয়ের চেয়েও দ্বিগুণ আকারে। এই নীতিটা বাস্তব প্রয়োগ আজকের
পৃথিবীতে খুব প্রাসঙ্গিক। উদাহরণ হিসাবে যদি বলা যায়, যদি কেউ মাসে 5,000 টাকা সঞ্চয় করে এবং তা বছরে 10% হারে বিনিয়োগ করেন, তাহলে 20 বছরে তা হয়ে উঠতে পারে একটা লক্ষাধিক টাকার পরিমাণ। এই চক্রবৃদ্ধি বা কম্পাউন্ড ইন্টারেস্ট গাণিতিক শক্তি, যা আর্কাইডের ইঙ্গিতে বলেছেন, যদি সেই যুগে তারা সুদের হার বলে সরাসরি উল্লেখ করতেন না। এই শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় শুধুমাত্র অর্থ উপার্জন করাই যথেষ্ট নয়, বুদ্ধিমত্তার মতো সেই উপার্জিত অর্থকে কাজে লাগিয়ে আয়ের নতুন পথ তৈরি করাটাই হলো আসল ওয়ে। এটি একটি দীর্ঘমেয়াদী চিন্তাধারা, যেখানে আপনি অর্থকে শ্রমিকের মতো কাজে লাগান, যেন সে আপনার জন্য আয় করে দেয় এবং আপনার টাকা ইনভেস্ট থেকে আবার অটোমেটিক্যালি আপনার রি-আর্নিং হয়। আপনি ঘুমিয়ে থাকলেও যেন আপনার অটোমেটিক ইনকাম বা প্যাসিভ একটা ইনকাম ওয়ে তৈরি হয়। স্টেপ নাম্বার 4, গার্ড দি ট্রেজারার ফ্রম লস। বিনিয়োগের সচেতনতা থাকা। সঞ্চিত অর্থকে শুধু জমিয়ে রাখা নয়, বরং তা নিরাপদে বিনিয়োগ করাও একটা অর্থনৈতিক বুদ্ধিমত্তার কাজ। তবে বিনিয়োগ নাম যদি আপনার অর্থ এমন জায়গায় খাটান যেখানে ঝুঁকি অত্যন্ত বেশি বা সেখানে আপনি পুরোপুরিভাবে অজ্ঞ, তাহলে সঞ্চয় হারানোর আশঙ্কা বেশি থাকে। আপনার যে বিষয়ে জ্ঞান নেই সেখানে গিয়ে আপনি ইনভেস্ট করলে সেখানে লস হওয়ার প্রবণতা অনেক বেশি। যেখানে আপনার দক্ষতা আছে, যেখানে আপনার পরিপূর্ণ জ্ঞান আছে এবং সেখানে আপনি বিচার বিবেচনা করে আপনার পসিবিলিটি আছে আর্নিং করার, সে সকল জায়গায় ইনভেস্ট করার জন্য আর্কাইড বলেছেন। এই অধ্যায়ে জর্জ ক্লাসন আমাদের সাবধান করে বলেন, তোমাদের সঞ্চিত অর্থ রক্ষা করা যেন তা নষ্ট না হয়ে যায়। অর্থাৎ বিনিয়োগ করতে গিয়ে অন্ধবিশ্বাসের মতো অতিরিক্ত লাভে পড়লে পুরোপুরি আর্থিক ধ্বংস হতে পারে। আর্কাইড তার গল্প এক জায়গায় আমাদের বলেন, যে ব্যক্তি সোনা সঞ্চয় করে সেটি এক ইট ভাটার শ্রমিককে দেয় বিদেশ থেকে রত্ন এনে বিক্রি করার জন্য। অর্থাৎ সেই ইট ভাঙা ব্যক্তি রত্নের কিছুই জানে না। ফলাফল কি হলো? সে প্রতারিত হয় এবং সোনা হারিয়ে যায়, গোল্ড হারিয়ে ফেলে। এই ঘটনা তিনি আমাদের একটা শিক্ষা দেন, তা হলো ফার্স্ট সাউন্ড প্রিন্সিপাল অফ ইনভেস্টমেন্ট ইজ সিকিউরিটি ফর ইয়োর প্রিন্সিপাল। অর্থাৎ বিনিয়োগের প্রথম ও প্রধান নীতি হলো মূলধনের নিরাপত্তা। এই নীতির একটা গভীর ব্যাখ্যা আছে। বিনিয়োগ কখনোই আবেগ দিয়ে করা উচিত নয়। প্রয়োজনে তথ্যভিত্তিক বিশ্লেষণ, অভিজ্ঞতা, পরামর্শ ও ঝুঁকি বোঝার ক্ষমতা। যেমন কেউ যদি শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে চায়, তাহলে আগে সে বাজার সম্পর্কে ভালোভাবে জ্ঞান নিতে হবে। অন্ধভাবে শুধু অন্যর উপর অথবা লোকে বলেছে লাভ হবে, এই ধারণাতে বিনিয়োগ করলে আপনি পুরোপুরিভাবে বিপদে পড়তে পারেন। এছাড়াও আর্কাইড আমাদের শেখায় বুদ্ধিমানের সাথে কাজ করা হলো এমন একটা জায়গায় বিনিয়োগ করা যেখানে ঝুঁকি কম কিন্তু লাভ দীর্ঘমেয়াদী ও স্থায়ী। যেমন নির্ভরযোগ্য ব্যবসা, জমি কেনা এবং সেই খাতে বিনিয়োগ আপনার নিজেই কিছু একটা অভিজ্ঞতা এনে দেবে। এই নীতি শিক্ষা দেয় আমাদের আধুনিক জীবনেও সমানভাবে প্রযোজ্য। বর্তমানে অনলাইনে স্ক্যাম, হাই রিটার্ন প্রতিশ্রুতির ফাঁদ ও নকল ইনভেস্টমেন্ট স্কিমের পড়া মানুষের সঞ্চয় লুটে নিচ্ছে। তাই বিনিয়োগ করার আগে আপনার নিজেকে প্রশ্ন করতে হবে, আমি কি জানি এই খাতে সম্পর্কে? আমার মূলধন কি ঝুঁকিতে পড়বে? বিনিয়োগের পরামর্শটা কি কোনো প্রামাণিক বিশেষজ্ঞ বা নির্ভরযোগ্য উৎস থেকে এসেছে? এই নীতিটির সারমর্ম যদি আমরা খুব বলার চেষ্টা করি ছোট করে, আয়ের পর সঞ্চয় ও সঞ্চয়ের পরে সুরক্ষা। কারণ আপনি যতই উপার্জন করুন না কেন, যদি তা ভুল বিনিয়োগে হারিয়ে ফেলেন, তাহলে আপনাকে আবার শূন্য থেকে শুরু করতে হবে। স্টেপ নাম্বার 5, নিজের বাসস্থান হোক আপনার সম্পদ। মেক অফ দ্য ডিউলিং অফ প্রফিটেবল ইনভেস্টমেন্ট। অর্থনৈতিক স্বাধীনতার একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো নিজের একটি বাসস্থান থাকা। জর্জ ক্লাসন এই নীতি আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে আমরা যদি ভাড়া বাসা দিয়ে নিজের একটা ঘর তৈরি করি বা কিনে নেই, তবে তা কেবল মানসিক শান্তির মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং দীর্ঘমেয়াদী একটা গুরুত্বপূর্ণ আর্থিক সম্পদে পরিণত হয়। আমরা যারা মাসের পর মাস ভাড়া দিই তারা আসলে প্রতি মাসে নিজের নয় অন্য কারো সম্পদ গড়ে দিচ্ছে। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে আপনাকে প্রয়োজনীয় নিজস্ব আবাসস্থান
ওর ব্যবস্থা করতে হবে। জর্জেস ক্লাসিন বলেন অন দে অন হোম, অর্থাৎ এই কথাটার মধ্যে রয়েছে আত্মনির্ভরশীলতার একটা গভীর পাঠ। নিজের হোম তৈরি করো। বিশ্লেষণ: একটি বাড়ি কেবল একটা বাস করার জায়গা নয়, বরং একটি মূলধনী সম্পদ, ক্যাপিটাল অ্যাসেট হিসেবে বিবেচিত হয়। যদি কেউ একটা বাড়ি কেনে, তবে সে ভাড়া খরচ বন্ধ করে দেয়, তবে সে অর্থের বিনিময়ে সে ভবিষ্যতের একটা পূর্ণাঙ্গ সম্পদ অর্জন করে নিল। এই সম্পদ ভবিষ্যতে বিক্রি করা যেতে পারে, বন্ধক রাখা যেতে পারে, এমনকি আয় সৃষ্টির উৎসও হতে পারে। তা ভাড়া দেওয়া হয়, এর একটা অংশ ব্যবহার করা হলো কর্মক্ষেত্র হিসাবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো একটি বাড়ি মানে আর্থিক নিরাপত্তা বা স্থিতিশীলতা নয়। জর্জেস ক্লাসিন তিনি আমাদের দেখান নিজের বাড়িতে থাকা মানুষ একটা দায়িত্বশীল ও পরিকল্পিত জীবনের দিকে এগিয়ে যায়, যেটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ, এমনকি প্রথমে কিছু কষ্ট বা ব্যয় করলেও ভবিষ্যতে তা একটা দীর্ঘমেয়াদী ফলপ্রসূ হিসাবে কাজ করে নিজের ও নিজের পরিবারের জন্য। তো আপনার যদি সামর্থ্য থাকে, ইনভেস্ট থেকে থাকে, তো সেখানে ছোট হোক নিজের একটা ফিক্সড বাসা নির্ধারণ করা আপনার ও আপনার ভবিষ্যৎ প্রজন্মর একটা উপযুক্ত জায়গা নির্বাচন হলো আপনার মানসিক শান্তি ঠিক থাকলো, প্রতি মাসে আপনার এক্সট্রা যে বাসা বাবদ ভাড়া দেওয়া এই টেনশন থাকলো না, ও সেখান থেকে আপনি চাইলে আর্নিংয়ের একটা উৎস করতে পারেন, আপনার ক্যাপিটাল অ্যাসেট হিসাবে কাজ করবে। বর্তমান সময়ে এই নীতিটি অত্যন্ত প্রাসঙ্গিক। অনেকে দীর্ঘ সময় ধরে ভাড়ায় বাসায় বাস করে, অথচ সেই খরচের যোগফল যদি একটা বাড়ি কেনার টাকা হয়ে যেত। আজকের দিনে হোম লোন, সরকারি স্ক্যাম ও সঞ্চয়ের মাধ্যমে নিজের একটা বড় বাড়ি কেনা অতটা কঠিন নয়, তবে লোনের দিকে অবশ্যই আপনার সাবধানতা থাকতে হবে, যেন 20 লাখ টাকা লোন আপনার 50 লাখ টাকা সুদ সহ না হয়ে যায়, তাহলে আপনার সুবিধার চেয়ে বেশি অসুবিধায় পড়তে পারেন। তবে সচেতনতা, পরিকল্পনাটা, সময় মতো সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত জরুরি। কিভাবে বাসস্থানকে লাভজনক বিনিয়োগ হিসাবে পরিণত করবেন? একটা বাজেট ঠিক করুন এবং মাসিক সঞ্চয়ের মধ্যে বাড়ি কেনার জন্য প্রস্তুত। নিজের কেনা বাড়িতে ভবিষ্যতের ভাড়া দিয়ে আয় করার সুযোগ তৈরি করুন। বাড়ির মূল্য বৃদ্ধির সম্ভাবনার দিক বিবেচনা করে এলাকার বাড়ি কিনুন। অবশ্যই বাড়ি কেনার আগে আপনার পজিশন, জায়গা, অবস্থান, শহর, আশপাশ, প্রাসঙ্গিক স্কুল, কলেজ কতটুকু কাছে আছে, বসবাসের কতটুকু উপযুক্ত, প্রতিবেশী ভারসাম্য, তাদের ব্যবহার সবকিছু দেখেই আপনার এটা নির্বাচন করতে হবে, না হলে আপনি সমস্যায় পড়বেন। লোনের ইএমআই যদি ভাড়ার সমান হয়, তাহলে দ্রুত নিজস্ব বাড়ির দিকে এগিয়ে যান। মেক অফ দ্য ডুয়েলিং অফ প্রফিটেবল ইনভেস্টমেন্ট নীতিটি আমাদের শেখায় কেবল মাথা গুঁজাই ঠাঁই নয়, বরং নিজের আশপাশ বা নিজের বসবাস হতে পারে ভবিষ্যতের স্থায়ী সম্পদ। এটি শুধু ব্যয়ের পরিবর্তিত একটা শক্তিশালী আর্থিক ভিত্তি হিসাবে কাজ করে না, আমাদের নিরাপদ ও স্বাধীন জীবনযাপনের জন্য এগিয়ে নিয়ে যায়। স্টেপ নাম্বার 6, ইনশিওর এ ফিউচার ইনকাম। ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করো। জীবন সবসময় একরকম থাকে না। মানুষ যখন কর্মক্ষম থাকে তখন তার উপার্জন করতে পারে, পরিবার চালাতে পারে, নিজের প্রয়োজন মেটাতে পারে, কিন্তু বয়স বাড়লে স্বাস্থ্য দুর্বল হয়ে যায়, শরীর ও মানসিকভাবে ভেঙে পড়ে, হঠাৎ কোনো দুর্ঘটনা ঘটলে আয় বন্ধ হয়ে যেতে পারে। এই ভবিষ্যৎ অনিশ্চয়তার কথা মাথায় রেখে জর্জেস ক্লাসিন তিনি আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় বলেন, সেটি হলো ইনশিওর এ ফিউচার ইনকাম, অর্থাৎ এমনভাবে অর্থ ব্যবস্থাপনা করো যেন ভবিষ্যতে জীবন আর্থিকভাবে নিরাপদ থাকে। এই বইটিতে খুবই একটি চমৎকার লাইন তিনি আমাদের দেখানোর চেষ্টা করেছেন, প্রোভাইড ইন অ্যাডভান্স অফ দ্য নিড অফ দ্য গ্রোয়িং এজ অ্যান্ড প্রোটেকশন অফ দ্য ফ্যামিলি। এই কথা গভীরভাবে যদি আমরা বলার চেষ্টা করি, তাহলে একটা বিষয় দেখা যায়, জীবনের প্রারম্ভে বা জীবনের শেষ সময় যখন আমাদের উপার্জনের শক্তি থাকে তখন আমাদের উচিত ভবিষ্যতের কথা চিন্তা করে পদক্ষেপ নেওয়া, কারণ সময় যতই এগোয় আমাদের কর্মক্ষমতা হ্রাস পায়, কিন্তু জীবন প্রয়োজন কমে না। তখন যদি সঞ্চয় না থাকে অথবা কোনো নির্ভরযোগ্য আয়না না থাকে, তাহলে আপনার পরিবার ও নিজের সবাই মিলে সমস্যায় পড়বেন। এই নীতিটি বাস্তব জীবনে প্রয়োগ করতে চাইলে নিজেই বিষয়গুলো বুঝতে পারবেন। নিচে দেওয়া কিছু বিষয়গুলো আমরা দেখবো এখন। যেমন বইতে তিনি কিছু সাব পয়েন্ট দেখিয়েছেন আমাদের, যেমন 1, দীর্ঘমেয়াদী সঞ্চয়ের পরিকল্পনা করা। প্রতিদিনকার ছোট ছোট সঞ্চয় ভবিষ্যতের বড় সঞ্চয় হয়ে দাঁড়ায়। নিয়মিত আয় থেকে নির্দিষ্ট অংশ ভবিষ্যতের জন্য রেখে দেওয়া, যেমন
পেনশন ফান্ড, স্বেচ্ছাসেবীদের অবসরের সঞ্চয়, প্রভিডেন্ট ফান্ড বিনিয়োগ করা যেতে পারে এই বিষয়গুলো। ইন্স্যুরেন্স, জীবন বীমা, স্বাস্থ্য বীমা, দুর্ঘটনা বীমা, এমন কিছু নিরাপদ বলয় তৈরি করা যা ভবিষ্যতে ঝুঁকিতে নিরাপদ করে দেবে আপনার জীবন ব্যবস্থা। আর্কাইভের সময় মানুষ আয় বন্ধ হয়ে গেলেও বিপদে পড়তে পারে, আজও সেই একই নিয়ম আমাদেরকে শেখানো হয়। প্যাসিভ ইনকামে তৈরি করলো একটা নির্ভরযোগ্য প্যাসিভ ইনকাম ভবিষ্যতের জন্য শুধু সঞ্চয়ই যথেষ্ট নয়, বরং তা একটা সম্পদ হিসাবে কাজ করে। যা আপনার প্যাসিভ ইনকামে আসবে সেটা রেন্টাল ইনকাম, ডিভিডেন্ড ও লাভের অংশ, ইন্টারেস্ট ইত্যাদি হিসাবে কাজ করবে। আর্কাইভ বলেন তোমার সোনা যেন তোমার জন্য কাজ করে, এমনকি তোমার গোল্ড বা তোমার স্বর্ণ এটা তোমারই জন্য কাজ করবে। এমনকি যখন তুমি বিশ্রামে থাকবা তখনও তোমার এটা অটোমেটিক্যালি তোমার জন্য কাজ করবে। এটাই হলো প্যাসিভ ইনকামের মজা। পরিবারের ভবিষ্যৎ চিন্তা করো। এই নীতিটি শুধু নিজেরই কথা বলে না, বরং পরিবার নিয়েও ভাবে। যদি উপার্জনক্ষম ব্যক্তি হঠাৎ না থাকেন তাহলে পরিবারের আয়ের উৎস কী হবে? এর উত্তর কি করতে হবে এই নীতিতে আপনার পরিকল্পনাভাবে দেখিয়েছি। আপনি সবসময় যে অবস্থানে দাঁড়িয়ে আছেন সেখান থেকে আপনার আগামী 5-7 বছর অ্যাডভান্স থাকতে হবে, যেন আমার ইনকাম এখন যদি স্টপ হয়েও যায় আমার পরিবার আগামী 5-7 বছর খুব আরামের জন্য চালায় নিতে পারে। এই বিষয়টা তিনি দেখানোর চেষ্টা করেছেন। ইনশিওর ইওর ফিউচার ইনকাম নীতি আমাদের মনে করিয়ে দেয় বর্তমান আয় দিয়ে শুধু আজ নয় যেন বরং আগামী ও ভবিষ্যতের জীবনও তৈরি করা সম্ভব। প্রাচীন ব্যাবিলনের লোকেরা বিশ্বাস করতেন যে ব্যক্তি তার ভবিষ্যতের কথা না ভেবে জীবনযাপন করে সে নিজের ও পরিবারের দুইজনেরই যেন বিপদে ফেলল। অর্থনৈতিক স্বাধীনতা কেবল আজকের জন্য নয়, বরং এটা এমন একটা ব্যবস্থা তৈরি করার নাম যেখানে বয়স বৃদ্ধির সাথে মর্যাদা সঙ্গে বাঁচা যায়। এই নীতির কিছু আধুনিক রূপ আছে, যেমন রিটায়ারমেন্ট প্ল্যানিং, এসআইপি, মিউচুয়াল ফান্ড, রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট, প্যাসিভ ইনকাম, লাইফ ইন্স্যুরেন্স, স্কিল বেসড ফ্রিল্যান্সিং করা, এমন যে কোনো একটা ইনকামের ওয়ে প্যাসিভ ইনকাম সোর্সের সাথে কাজে লাগানো। 7. ইনক্রিজ দ্য অ্যাবিলিটি টু আর্ন, আয় বৃদ্ধির ক্ষমতা বাড়াও। আর্কাইভ সর্বশেষ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ যে নীতিটি আমাদের দেখানোর চেষ্টা করেছেন, নিজের আয় বৃদ্ধির ক্ষমতা বাড়ানো। ব্যাবিলন বা ধনকুবের আর্কাইভ তিনি আমাদের বলেন সঞ্চয় ও বিনিয়োগ যতই ভালো হোক না কেন, যদি আপনার আয় না থাকে তাহলে আপনার আর্থিক উন্নয়ন অসম্ভব বা জায়গায় আটকে যাবে। তিনি বলেন, দ্য মোর অফ উইজডম উই নো, দ্য মোর উই ম্যানি আর্ন, দ্যাট ম্যান হু সিক টু লার্ন মোর অফ হিজ ক্রাফট শ্যাল বি রিস্কি রিওয়ার্ড। এই উক্তিটির মাধ্যমে তিনি আমাদের একটা চিরন্তন সত্যর মুখোমুখি দাঁড় করেছেন, তা হলো জ্ঞানী সম্পদ। যত বেশি দক্ষতা আপনার থাকবে আপনি তত বেশি আয় উপার্জন করার পসিবিলিটি আপনার তত বেশি থাকবে। আর আয় বাড়ানো মানে শুধু বেশি বেতনে চাকরি করা নয়, বরং নিজের মূল্য বৃদ্ধি করা, নিজের সময় ও জ্ঞানের জন্য অন্যর কাছে বেশি মূল্য দাবি করা। কিভাবে আয়ের দক্ষতা বাড়ানো যায়? নতুন কিছু শেখা শুরু করুন। যেমন আজকের যুগে প্রতিনিয়ত প্রযুক্তি বা চাকরির চাহিদা বদলাচ্ছে, তাই বর্তমান সময়ের চাহিদা অনুযায়ী নিজের দক্ষতা করে তোলা আবশ্যক। যেমন কম্পিউটারের মাইক্রোসফট স্কিল, পাওয়ার পয়েন্ট স্কিল, ডেটা সায়েন্স, ডেটা অ্যানালিটিক্স, A to Z, ডিজিটাল মার্কেটিং, পাবলিক স্পিকিং, ইংরেজি দক্ষতা, এমন যে কোনো কিছু বিষয়ে আপনার দক্ষতা হতে হবে এবং সেটা নতুন কিছু শেখা ওয়েতে থাকতে হবে। ধরুন আপনি আজকে যে চাকরিটি করছেন যদি সে চাকরিটি চলে যায় তাহলে আপনার ভিতরে এমন কি কোনো পোটেনশিয়ালিটি আছে সেটার উপর ডিপেন্ড করে আপনি চলে যেতে পারবেন। ধরুন আপনি একটা ব্যাংকে জব করছেন, যদি কোনো কারণবশত ব্যাংকে চাকরি চলে যায় তাহলে কি আপনার ভেতরে এমন কোনো পোটেনশিয়ালিটি আছে সেটার উপর আপনি একটা বিজনেস দাঁড় করাতে পারবেন, অথবা আপনার সেই অর্জিত জ্ঞানকে কাজে লাগিয়ে অন্য একটা আয়ের উৎস তৈরি করতে পারবেন? এই জিনিসটা আপনি ভেবে দেখুন। নিজের কাজের মান উন্নত করুন। আপনি যে পেশায় থাকুন না কেন তার প্রতিটি ক্ষেত্রে নিজের আরও দক্ষ করে তুলুন। নিয়মিত প্রশিক্ষণ নিন, বই পড়ুন, বিশেষজ্ঞদের অনুসরণ করুন। একজন দক্ষ কর্মী সবসময় অন্যদের বেশি মূল্যায়ন করেন। আর্কাইভ বলেছেন এবং যে ক্লাসন তিনি আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় বোঝাতে চেয়েছেন, একজন মানুষ তার অন্তত মাসে একটি হলেও পার্সোনাল ডেভেলপমেন্ট, ফাইন্যান্স, ক্রিটিক্যাল থিঙ্কিং এমন কোনো একটা বইয়ের পড়া, সাইড ইনকাম তৈরি
চিন্তা করুন। শুধুমাত্র একটা উৎসর উপরে নির্ভর করলে আয় সীমিত থেকে যাবে। তাই আপনার আয়ের জন্য যা করছেন তার পাশাপাশি হতে পারে ফ্রিল্যান্সিং, অনলাইন বিজনেস, ইউটিউবিং, কোচিং, কনসাল্টিং, অ্যাফিলিয়েট মার্কেটিং বিজনেস, ই কমার্স বিজনেস, প্র্যাকটিক্যাল বিজনেস, ফিজিক্যাল বিজনেস, যে কোনো কিছু একটা করার ওয়ে তৈরি করুন। নিজেকে আত্মবিশ্বাসী ও প্রফেশনালভাবে গড়ে তুলুন। আয়ের উপর প্রভাব ফেলে আপনার ব্যক্তিত্বে কমিউনিকেশন স্কিল ও সময় ব্যবস্থাপনা। আপনি যত বেশি দক্ষতা অর্জন করবেন তত বেশি আপনার নিজের পোটেনশিয়ালিটি বাড়িয়ে তুলবেন, তত বেশি সুযোগ আপনার কাছে আসবে। বাস্তব কিছু দৃষ্টান্ত আছে। ধরুন একজন প্রাইমারি শিক্ষক প্রতি মাসে 15,000 টাকা আয় করেন। যদি তিনি অতিরিক্ত কোনো স্কিল যেমন অনলাইন টিউশন, অনলাইন ক্লাস, ইউটিউবিং মাধ্যমে পাঠদান কিংবা কোনো অনলাইন কোর্স তৈরি করেন, তাহলে তার আয় হতে পারে দ্বিগুণ, এবং সেটা থেকে আপনার চাকরির উপর নির্ভর না করলেও আপনার বহুমুখী একটা আয়ের উৎস তৈরি হয়ে যেতে পারে। ইনক্রিজ দ্য অ্যাবিলিটি টু আর্ন মূলত আমাদের শেখায় কোনো অর্থনৈতিক ব্যবস্থা বা পরিস্থিতির উপর নয়, বরং নিজের উপরে আস্থা রাখা উচিত। নিজের ভিতরে কিছু সম্পদ করুন, কারণ জ্ঞান, দক্ষতা, মানসিকতা এগুলো সবচেয়ে বড় পুঁজি হিসাবে বিবেচনা করা হয় এই নীতিটির মাধ্যমে। কারণ একমাত্র এগুলোই একটা মাত্র সম্পদ যা চুরি করা যায় না, নষ্ট হয় না, ও এটা হারিয়ে যাওয়ারও ভয় থাকে না, যা আপনার কাছে সব সময়ের জন্য সঙ্গ দিবে। নলেজ ইজ এ ফান্ডামেন্টাল অফ ওয়েলথ। দ্য মোর ইউ নো, the more of you can. Knowledge is a fundamental of wealth. The more you know, the more you can earn, and the more wisely you can invest. তাই ধনী হতে হলে আগে নিজেকে মূল্যবান করে তোলো। আয় বাড়াতে চাইলে জ্ঞান বাড়াও, বই পড়ো, নতুন নতুন স্কিল শেখো, অভিজ্ঞতা বাড়াও, তাহলে প্রকৃতভাবে নিজের সম্পদের দরজা খুলে যাবে। সর্বশেষ যদি আমরা এই বইয়ের কনক্লুশনে আসি, তাহলে আমরা বলতে পারি দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলন এটি আমাদের শেখায় ধনী হওয়া কোনো ভাগ্যর ব্যাপার নয়, বরং এটি একটি সুশৃঙ্খল অর্থনৈতিক অভ্যাসের ফল। এই বইটির প্রতিটি অধ্যায় যেন একটা দিক নির্দেশনা ও যেন আলাদিনের চেরাকের মতো কাজ করে, যা আমাদের আধুনিক জীবনে আর্থিক সমস্যা থেকে মুক্তির পথ দেখায়। আর্কাইভের প্রতিটি উপদেশ যেন সঞ্চয়, গুরুত্ব, খরচ নিয়ন্ত্রণের সঠিক বিনিয়োগ ও ভবিষ্যৎ পরিকল্পনার একটা দক্ষতা বৃদ্ধির গুরুত্বপূর্ণ ভূমিকা হিসাবে কাজ করে। সবই আজকের যুগে আমাদের সমানভাবে প্রাসঙ্গিক। আমরা যদি আয় বাড়ানোর পেছনে যতটা পরিশ্রম করি, ঠিক ততটাই যদি সঞ্চয়, বিনিয়োগ ও আর্থিক সিদ্ধান্ত নেওয়ার বিষয়েও নেই, তাহলে আমাদের এই নিরাপদ, স্বাধীন ও সম্মানজনক আর্থিক ভবিষ্যৎ গড়ে তুলতে পারি। এই বইটি আমাদের মনে করিয়ে দেয় ছোট ছোট অভ্যাস, যেমন প্রতি মাসে সামান্য সঞ্চয়, অপ্রয়োজনীয় খরচ কমানো, জ্ঞান চর্চায় বিনিয়োগ করা, ধীরে ধীরে আমাদের আর্থিকভাবে শক্তিশালী করে তোলা। সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাটি হলো অর্থ নিয়ন্ত্রণ করা শেখা, না হলে অর্থই আপনাকে নিয়ন্ত্রণ করবে। আর্কাইভের ভাষায়, আওয়ার অ্যাক্ট ক্যান বি নো ওয়াইজ দ্যান আওয়ার থ্রট, আওয়ার থিঙ্কিং ক্যান বি ওয়েজার দ্যান আওয়ার আন্ডারস্ট্যান্ডিং। অর্থাৎ জ্ঞান না থাকলে ঠিকভাবে চিন্তা সম্ভব নয়, আর ঠিক চিন্তা ছাড়া ভালো সিদ্ধান্ত আসবে না। তাই শুধু উপার্জন নয়, জ্ঞান, সচেতনতা, প্রজ্ঞা সব কিছুই ব্যবস্থাপনায় পারদর্শী হতে। এই বইয়ের সর্বশেষ যে বার্তাটি আমাদেরটি দেয় তা হলো, প্রাচীন ব্যাবিলনের ধনী মানুষদের ন্যায় চিন্তা করো, কাজ করো, নিজের ভাগ্য, অর্থনৈতিক স্বাধীনতা নিজে গড়ে তোলো। এরই মাধ্যমে আমরা দ্য রিচেস্ট ম্যান ইন ব্যাবিলনের সম্পূর্ণ বইটির একটি ওভারভিউ করলাম। আশা করি আপনাদের এই কনসেপ্টগুলো ভালো লাগবে। সেম এই বইয়ের আরেকটি অ্যাঙ্গেল থেকে একটি সামারাইজ করা আছে আমাদের চ্যানেলে, আপনারা চাইলে ওইটাও দেখতে পারেন। ব্যাবিলনের 7টি রুল, কীভাবে ধনী হবেন, ওই বইয়েরটা সম্পূর্ণ সামারি দেওয়া আছে। আর আমরা আজকে করলাম কি, এই বইটা সম্পূর্ণ একটু ওভারভিউ করার চেষ্টা করলাম। তো আশা করি দুইটাই বোথ কম্বিনেশন আপনাদের পার্সোনাল জীবনে খুবই গুরুত্বপূর্ণভাবে কাজ করবে। বিশেষ করে অর্থনৈতিক স্বাধীনতা, মানি ম্যানেজমেন্ট খুব ইজিলি আপনারা কমফোর্ট করতে পারবেন এই দুইটা ট্রাম্পের সঙ্গে। আশা করি নতুন কোনো দিন আমরা পরের দিন আরেকটা নিয়ে আসবো ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট নিয়ে, এমন একটা বইয়ের, যেটা আমাদের টিম কাজ করতেছে।
কার্যক্রমটা কমপ্লিট হয়ে গেলে আমরা খুবই অডিও ভার্সনে চলে যাব, তারপরে এটা আমাদের চ্যানেলে আপলোড করে দেব। আপনারা আশা করব আমাদের সঙ্গে থাকবেন। অর্থ রিলেটেড, ফাইন্যান্সিয়াল, পার্সোনাল ডেভেলপমেন্ট অডিও বুক আমাদের সঙ্গে থাকুন। আমরা বিভিন্ন জনরির বইগুলো আমাদের চ্যানেলে ধারাবাহিকভাবে নিয়ে আসার চেষ্টা করব। আমরা মাসে 6 থেকে 8টি ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আপনারা আমাদের সঙ্গে থাকুন। নেক্সট কোনো এপিসোডে আবার আপনাদের সাথে পডকাস্টে আপনাদের সাথে সাক্ষাৎ হবে। ততদিন পর্যন্ত আপনাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।